গল্পের দ্বিতীয় পর্বটি শুরু করছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার স্বামী তো কিছুতে আমার গলা ছাড়তেছে না, আমার চোখ এলোমেলো হয়ে আসতেছে, মাথা ভার হয়ে আসতেছে, কাশি আসতেছে প্রচুর, আর মনে হচ্ছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমার মৃত্যু। আমি কি সত্যি আজকে তার হাত থেকে বাঁচতে পারবো না? সারাটা শরীর আমার ঘামে ভিজে যাচ্ছে। তারপর সে হঠাৎ কি ভেবে তার হাত আমার গলা থেকে সরিয়ে ফেললো আর বলল, না, তোমাকে আমি মারবো না, তোমাকে মেরে আমি শুধু শুধু জেলে যেতে চাই না, কিন্তু আমার কথার বাহিরে গেলে তোমার মৃত্যু তোমাকে এমনিতেই গ্রাস করবে। এমনও হতে পারে যে তোমার মায়ের পেটের আপন ছোট বোনই তোমার মৃত্যুর কারণ হবে, সেই হয়তো তোমাকে মেরে ফেলবে। এই কথা বলেই আমার স্বামী হেসে ফেললো। আমার গলা প্রচন্ড ব্যথা করতেছে, গলায় মনে হয় কালো দাগ বসে গেছে, আর আমি মনে করি এই নরক যন্ত্রণা সহ্য করার চাইতে মরে গেলেই অনেক ভালো। কিন্তু আমার পেটের ভেতরে নিষ্পাপ সন্তানটা, তার কি হবে? সে তো কোনো অন্যায় করেনি। আচ্ছা, আমার প্রতি না হয় আমার স্বামীর একটু মায়া দয়া নেই, তাই বলে কি তার সন্তানের প্রতি তার কোনো মায়া দয়া নেই? এই 5টা বছর ধরে কি সে শুধু আমার সাথে অভিনয় করে গেল? হে আল্লাহ, কেন আমি একবারের জন্য তার অভিনয়টা ধরতে পারিনি? কেন সে এভাবে আমার জীবনটা নষ্ট করে দিল? আল্লাহ, আমি এখন কি করব? কই যাব? সারাটা জীবন কি আমি এগুলো সহ্য করে যাব? পৃথিবীতে এমন নিষ্ঠুর স্বামীও কি হতে পারে? এগুলো ভেবে ভেবে আমি বালিশ চাপা দিয়ে কান্না করেই যাচ্ছি। আমার স্বামী আমাকে বলে উঠলো, শোন, কান্না যদি করতেই হয় তাহলে বাথরুমে গিয়ে কান্না কর, যা, এখানে কান্না করা যাবে না, আমাকে ঘুমাইতে দেখানকির বাচ্চা। এই বলে সে শুয়ে পড়লো। আমার ইচ্ছে করতেছিল রান্নাঘর থেকে বটিটা এনে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলি, কিন্তু তা তো আর পারবো না। যেখানে আমার নিজের বোনই আমাকে বুঝলো না, সেখানে স্বামী, সে তো পরের ছেলে, তাকে মেরেই আর কি হবে? দাঁতে দাঁত চেপে ঘরের এক কোণে বসে কাঁদতে কাঁদতে দেয়ালে মাথা রেখে সারাটা রাত আমি পার করে দিলাম। কখন যে চোখ দুটো লেগে এলো বুঝতেই পারিনি। জীবনে যতগুলো সকাল আমি দেখেছি তার মধ্যে আজকের সকালটা ছিল সবচাইতে বিভৎস এবং ভয়ঙ্কর। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পাশে আমার স্বামী আর ছোট বোন বসে আছে। আমার স্বামী আমার বোনকে অঙ্ক করাচ্ছে আর কি সব কথা বলে একে অপরের উপর গড়িয়ে পড়ছে। আমার স্বামী হঠাৎ লক্ষ্য করলো আমি জেগে উঠেছি। আমাকে জাগতে দেখে আমার স্বামী আমার বোনের আরো কাছাকাছি চলে এলো। সে আমার বোনকে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। এই কাজটা করে সে আমাকে বুঝাতে চাইলো যে তার অনেক ক্ষমতা আর আমার অনেক দুর্বলতা। কিন্তু আমার তো এইভাবে ভেঙে পড়লে চলবে না, কিছু তো একটা করতেই হবে। কিন্তু কি করব আমি? আর আমি কিভাবে আমার বোনকে আমার স্বামীর জীবন থেকে সরাবো? আমার বোন লক্ষ্য করলো আমি তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, তাকিয়ে তাকিয়ে কান্না করছি। আমাকে দেখে এসে দূরে সরে যেতে চাইলো, কিন্তু আমার স্বামী ওকে ছাড়তেই চাইতেছে না। এসব দেখে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। এরপর এই অসুস্থ শরীরটা নিয়েও আমি রাগে আমার বোনের কাছে গেলাম। শরীরের সমস্ত শক্তি ব্যয় করে আমি ইচ্ছে মতো তার গালে কয়টা কষে থাপ্পড় দিলাম। তারপর তার চুলের মুঠি ধরে ইচ্ছা মতো টেনে বলতে লাগলাম, তুই যদি আজ এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের না হোস, লোক জানাজানি হবার আগেই আমি আজকে কিছু একটা করে ফেলবো। ভালোই ভালোই বলছি, তুই এই বাড়ি থেকে বের হ, না হলে আমি আগে তোকে খুন করব, তারপর নিজেকে শেষ করব। তোর মতো কালনাগিনীর মুখ আমি আর এই জীবনে দেখতে চাই না। আমার বোন আমার এই কথাগুলো শুনে এমন ভাবে আমার দিকে তাকাচ্ছে যেন মনে হচ্ছে আমি অপরাধী। বিন্দু মাত্র অনুশোচনা বোধ তো নেই, উল্টো এমন ভাবে তাকাচ্ছে যেন তার চোখ দুইটা ফেটে যাচ্ছে, কিন্তু সে কিছুই বলতেছে না। আমার স্বামী বসা থেকে উঠে সোজা আমার গালে কয়টা থাপ্পড় বসিয়ে দিল আর আমাকে বলতে লাগলো, এই বাড়িটা কি তোর বাপের কিনা? কোন সাহসে তুই ওকে এভাবে মেরেছিস? কোন অধিকারে তুই ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলছিস? খানকির বাচ্চা, এই বাড়ি থেকে যদি কাউকে যেতেই হয় সেটা তুই যাবি। মাকে ডাক দিই তাহলে, মা এবার সবকিছু জানো। আমি কি বলবো বা কি করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। আজ যদি আমার শাশুড়ি মা এগুলো জেনে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানি আমাদের দুই বোনকে তিনি কখনোই এই বাড়িতে রাখবে না। আমি আমার শাশুড়ি মাকে অনেক ভালো করেই চিনি, তিনি যতটা মমতাময়ী ঠিক ততটাই কঠিন। আমার শাশুড়ি মা যদি এই অবস্থা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যাব? কার কাছে গিয়ে উঠবো আমি? রাগে দুঃখে হয়তো বোনটাকে এতগুলো কথা বলে ফেললাম, কিন্তু যদি আমার বোনটাকেও বের করে দেয় সেই বা কোথায় যাবে? সেও তো অসহায়, সে তো বোকা, সে বুঝতে পারছে না যে সে কি করতেছে, তার বয়সই বা কি হয়েছে, কি করা উচিত আমার? এগুলো ভেবে আর কিছু না বলে আমি চুপ হয়ে গেলাম। এরপর আমি আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, তারপর আস্তে করে রুম থেকে বের হয়ে গেলাম। তারপর আমি পাশের ঘরে গিয়ে একটা বিছানায় শুয়ে পড়লাম। আমি প্রচন্ড ক্লান্ত, সারা রাত আমার ভালো করে ঘুম হয়নি। তারপর দেখি আমার স্বামী আমার কাছে এসে বলছে, শোনো সাইমা, তোমার বোনের না ইদানিং বেশ মাথা ব্যথা করতেছে, কিছুতেই কমতেছে না, তাই ভাবছি আজকে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি শুধু আমার স্বামীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এরকম হা করে কি দেখতেছো? আমি বললাম, জীবনে কোনোদিনও বউকে ডাক্তারের কাছে নিয়ে যাবার সময় না হওয়া আমার স্বামীর এখন এতটাই পরিবর্তন হয়েছে যে সে আমার বোনের সামান্য মাথা ব্যথাটুকু সহ্য করতে পারতেছে না। বাহ, চমৎকার, অসাধারণ। তারপর সে বলল, শত হোক তোমার আদরের বোন তো, কি করে তার অযত্ন হতে দেই বলো? এই বলে তারা বেরিয়ে পড়লো। ওরা চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমার কাছে এসে বলল, কি গো বৌমা, ওরা কোথায় গেল? আমি বললাম, মা, আমার বোনের নাকি ইদানিং বেশ মাথা ব্যথা করে, তাই তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি বলে উঠলো, মাথা ব্যথা করতেছে তাই বলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কি আছে? এমন কি গুরুতর ব্যাপার?
কেন মাথা ব্যথা মানুষের করতে পারে না? মাথা ব্যথা করতেছে বলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? কই, কোনোদিনও তো দেখলাম না। মা বিছানায় পড়ে থাকলে একটাবার সে জিজ্ঞাসাও করে না যে মা চলো ডাক্তারের কাছে যাই। সেই ছেলের শালিকে নিয়ে তো মাথা ব্যথা। আচ্ছা কি ব্যাপার বলো তো? আর বৌমা, তোমার কি আক্কেল জ্ঞান বলে কিছু নাই? তোমার বোন কিংবা তুমি, কারোর তো কোনো আক্কেল জ্ঞান দেখি না। দুইটাই এক। বোনের জামাইয়ের সাথে এত গা ঘেঁষাঘেঁষি করার কি আছে? তুমি কি কিছুই দেখো না? তুমি কিছু বলতে পারো না? জীবনে তো কত বেহাই দেখলাম, এই ধরনের বেহাই তো এই প্রথম দেখলাম। সে এই বাড়িতে থাকতেছে, খাইতেছে, পড়তেছে, ভালো কথা। তাই বলে এই বাড়ির ছেলের সাথে এত রং ঢং কিসের? সে কি ছোট? আমরা তো একটা সমাজ নিয়ে চলি নাকি? লোকে দেখলে কি বলবে বলো তো? বেহায়া কোথাকার। মায়ের মুখ থেকে এ ধরনের কথাবার্তা শুনে আমার শরীরটা কেঁপে উঠলো। মাকে কিছু টের পেয়ে গেল। আমি তারপর শাশুড়ি মাকে কথাটা ঘুরিয়ে বললাম মা, ও ছোট মানুষ, হাতে পায়ে লম্বা হয়েছে, জ্ঞান বুদ্ধি অতটা হয় নাই, ও অনেক আল্লাদি। আর ও তো আপনার ছেলেকে বড় ভাইয়ের মতো সম্মান করে, আপনার ছেলেও তাকে ছোট বোনের মতো স্নেহ করে। আপনি যেরকম ভাবতেছেন ওরকম কিছুই না। আচ্ছা ঠিক আছে মা, আমি আমার বোনকে বুঝিয়ে বলবো, ও যেন ওর চলাফেরায় শালীনতা বজায় রাখে। কথাগুলো শুনে মা চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। প্রচন্ড খিদে পাচ্ছে, সারা রাত কিছুই খাইনি, তাই কিছু খাওয়ার উদ্দেশ্যে আমি চলে গেলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরে যাওয়ার পর আমার ননদ আমাকে বলল, ভাবি তুমি কি জানো তোমার বোনকে ভাইয়া কেন ডাক্তারের কাছে নিয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, ওই তো কয়দিন ধরে নাকি মাথা ব্যথা করে। তারপর ননদ বলে উঠলো, মাথা ব্যথা না ছাই, তোমার গুণধর ছোট বোন প্রেগনেন্ট। এই কথা শোনা মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার হাত পা থর থর করে কাঁপতেছে। আমি চোখ দুইটা বড় বড় করে বললাম, মানে কি বলতেছিস সেইগুলো? তোর কি মাথা ঠিক আছে? তুই এগুলো কিভাবে জানলি? আর তুই এত খবর পাস করতে বলতো? ভালোই তো ইদানিং জাহাজের খবর রাখতে শিখেছো। আজকাল আমার ননদকেও আমার কেন জানি খুব সন্দেহ হয়, ও এত কিছু কিভাবে জানে? নাকি ও ওইদিকে আমার স্বামী আর আমার ছোট বোনকে সাপোর্ট করে এদিকে এসে আমার সাথে ভালো সাজার অভিনয় করে? ও আসলে চাচ্ছেটা কি? ও দুমুখো সাপের অভিনয় করছে না তো?